ভোর 5টা বাজে। এসে শুয়ে পড়ো আমার পাশে। মায়ের কাছে মন দিও না। মায়ের মাথায় নিশ্চয়ই কিছু ঘুরছে, তাই তোমাকে ওঠানোর চেষ্টা করছে। পুতুল মাথা চুলকে আমাদের পাশে এসে বসলো। আবার মিসেস রৌনক ওকে কেন জাগিয়ে তুললো তার রহস্য ভেদ করা হলো না। এসব ভেবে পুতুল যেই না শুয়ে পড়লো, অমনি আবারও আওয়াজ বেড়ে গেল ড্রয়িং রুমে। পুতুল উঠতে যেতেই ইমাদ ওকে থামিয়ে নিজে গেল। দরজা খুলে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো ইমাদ। মা জুস খাচ্ছিলেন। ইমাদকে দেখে বললেন, কি রে, উঠেছিস? ঘুমোতে পারছি কই। পাশের বাসা থেকে ধুরু ধুরু আওয়াজ আসছে, মনে হয় কেউ যেন ফ্লোরে লাথি দিচ্ছে। কি খুবই বলো তো। মিসেস রৌনক ঢোক গিলে বললেন, আমি কমপ্লেন করব, তুই যা ঘুমাতে যা। পুতুল কই? ইমাদ বলল, সে ঘুমাচ্ছে। কথাটা বলে আবার চলে গেল সে রুমের ভেতরে। মিসেস রৌনক বিড়বিড় করে কি সব বললেন। তার প্ল্যান ছিল পুতুলকে রুম থেকে বের করার, তারপর ওকে আচ্ছা মতো বকবে ইমাদকে দিয়ে সব কাজ করানোর জন্য। সেটা আর পারলেন না। উল্টে ইমাদ নিজে এসে হাজির। পুতুল উঠে বসেছিল। ইমাদ দুম করে শুয়ে পড়ে বলল, তেমন ইম্পর্টেন্ট না, শুয়ে পড়ো তুমি। পুতুল ভালো মেয়ের মতন শুয়ে পড়ে ভাবছে, কি এমন হতে পারে যার কারণে ইমাদের আম্মু এমন করলো? আমার সঙ্গে কথা বলতে চায় না তো বুঝলাম, কিন্তু এইটা তো সোজাসুজি ডেকেও বলতে পারে। এইরকম কিস কিস করছে কেন? ইমাদ গেলে আজ আমার উপরে দিয়ে টর্নেডো যাবে, যা বুঝছি। ঠিক 7টার দিকে পুতুল চুপি চুপি রুম থেকে বের হয়েছে। মিসেস রৌনক সোফায় কাত হয়ে শুয়ে আছে। পুতুল পা টিপে টিপে রান্নাঘরে ঢুকছে রান্না করবে বলে। হালকা আওয়াজে মিসেস রৌনক জেগে গিয়ে এক ছুটে রান্নাঘরে এসে হাজির হলেন। পুতুল ভয়ে ভয়ে তার দিকে তাকালো। তিনি কিছু বলতে যাবার আগেই মাঝখানে এসে দাঁড়ালো ইমাদ। পকেটে হাত ঢুকিয়ে বলল, মা শরবত খাবে? না, তুই খা। এটা বলেই মা চলে গেলেন হনহনিয়ে। ইমাদ মায়ের চলে যাওয়া দেখে বলল, মায়ের কি হলো বলো তো? আমার আশা এক্সপেক্ট করেননি নাকি? পুতুল ফিসফিস করে বলল, আপনি প্লিজ আজকে ছুটি নেবেন? কেন? এমনি প্লিজ প্লিজ। আচ্ছা তা না হয় নেবো, কিন্তু কারণটা কি? পরে বলবো। গিয়ে ডাইনিং এ বসে থাকেন, আমি নাস্তা বানাচ্ছি। আপনি এখানে থাকলে আমার রান্না করা হবে না। ইমাদ তাকে উঠে বসে বলল, যাবো না, এবং দেখবো তুমি কি করে রান্না ভালো করতে পারো। শত্রুতা করছেন? বউয়ের সাথে মাঝে মাঝে মজা করতে হয়। আমি আজকে করব, প্রচুর জ্বালাবো তোমাকে। একসময় তুমি রেগে বলবে, আপনি প্লিজ অফিসে যান, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। পুতুল মুখ বাঁকিয়ে কাজে মন দিয়েছে। ইমাদ তার পাশ থেকে পানির মগ নিয়ে হাত ডুবিয়ে পুতুলের গায়ে পানি ছিটানো শুরু করে দিল। পুতুল রেগে তাকাতেই ইমাদ নিজের গায়ে পানি ছিটিয়ে বলল, অনেক গরম তাই না? ইমাদের মা পাশের রুমে বলে পুতুল তার রাগটা প্রকাশ করতে গিয়েও পারছে না। এদিকে ইমাদ সুযোগের সঠিক ব্যবহার করছে। যখন দেখলো পুতুল তার ডিস্টার্ব করতেও কোনো রিয়েক্ট করছে না, তখন সে ডিস্টার্ব করার হার বাড়িয়ে দিল। মিসেস রৌনক জগিং করতে চলে গেছেন। ইমাদের বাবা ঘুমাচ্ছেন এখনো। মা চলে যেতেই ইমাদ আস্তে আস্তে কাছে ঘেঁষে দাঁড়ালো পুতুলের। ততক্ষণে পুতুলও বুঝতে পেরেছে তার শাশুড়ি নেই। তার মানে এখন খুব সহজেই তার ঘুণধর ছেলেটাকে মাছের মতো করে ভাজা যাবে। পুতুল রুটি ছাকার খুন্তিটা দিয়ে ইমাদের হাতে একটা বাড়ি দিয়ে বলল, যাবেন আপনি? ব্যথা পেলাম না, তাও যাচ্ছি। মা আসলে আবার আসবো জ্বালাতে, দেখবো শাশুড়ির সামনে কি করে বরকে সহ্য করতে পারো। পুতুল ইমাদের পিঠে ধাক্কা মেরে বের করে দিল ওকে। রুমে এসে ফোন হাতে নিয়ে বসেছে ইমাদ। বসের কল 5টা। ইমাদ ফোন নিয়েছিল আজকে ছুটির আবেদন করবে বলে, কিন্তু বসের এত কল দেখে কলিজায় কামড় দিয়ে উঠেছে। তাড়াহুড়ো করে সে বসকে কল ব্যাক করলো। বস ধরলেন না। এরপর কল দিল আর পিএকে। সে জানালো আজ ইমাদকে অফিসে আসতেই হবে, জরুরি কাজ আছে, ছুটি নেওয়া পসিবল না। ইমাদ মন খারাপ করে ফোনটা রেখে দিয়েছে। পুতুল এমন করে চাইলেও না করতে পারেনি। তো ছুটি তো নেওয়া যাবে না, এটাও আরেক ঝামেলা। কি যে করি। মিসেস রৌনক তার চাকরি ছেড়ে দিবেন। শরীরে বল থাকলেও মনে বল পাচ্ছেন না। অনেক সময় বয়স তাজা থাকলেও মনের কারণে সেই তাজাটা ফিকে পড়ে যায়। ওনার হয়েছে তেমন। শরীর চাইলেও মন চাইছে না। অনেকও তো হলো। ইমাদের বাবার সঙ্গে বিচ্ছেদের 2 বছর আগে তিনি এই শিক্ষকতায় যোগ দিয়েছিলেন। এতগুলো বছর হয়ে গেল, সরকারি হলে ছাড়তেন না, কিন্তু এটা তো বেসরকারি, পিছুটান নেই। ছেড়ে দিলেও কি আর না দিলেও কি, চাকরি শেষ তো, আর পেনশন পাবে না। সরকারি হলে হয়তো মনের সঙ্গে যুদ্ধ করে হলেও চাকরি বয়স শেষ হওয়া অবধি আঁকড়ে ধরে থাকতেন। আর এখন নিজের ছেলেই কত টাকা আয় করে, এসব ভেবে তিনি হেড স্যারের সঙ্গে আলাপও করেছিলেন। হেড স্যার অনেক দিনের পরিচিত। তিনি সোজা কথাই বলে দিয়েছেন 1 মাসের জন্য গুম থাকতে। চাকরির প্রতি ইন্টারেস্ট আবার ফিরে আসবে। তাই এই কদিন ধরে মিসেস রৌনক তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।
এই তো আজকে শেষ দিন, কাল থেকে আবার চাকরিতে জয়েন। এই 1 মাসের বেতন পাবেন না। মন চাই বলতে যে আমি ওই চাকরি করব না। আমার ছেলে এবং হাজবেন্ড ভালো বেতনের চাকরি করে, আমি রেস্ট নিতে চাই। এই শব্দগুলো মুখ দিয়ে বের হয় না, এটাই সমস্যা। যাই হোক, হয়তো হেড স্যারই ঠিক। কাল জয়েন করলে মনে হয় আপুর ভালো লাগা শুরু হবে। আর যাই হোক, আমার পেশাই তো। বসের কল আসলো 1 ঘন্টা পর। ইমাদ বারান্দায় বসে নিউজ পেপার পড়ছিল। মা এখনো ফেরেনি। পুতুল রান্নায় ব্যস্ত, আর বাবা টিভি দেখছেন। বসের মতে ইমাদের ট্রান্সফার হয়ে গেছে কুমিল্লায়। এত বড় বিপদের কথা শুনে ইমাদ থ হয়ে বসে আছে। পুতুলকে কি করে বলবে সেটাই ভাবছে। হুট করে এই ট্রান্সফার দিল বস। এর পিছনে দোষটা আমারই। আমি কেন প্রজেক্ট এক্সপার্ট হতে গেলাম? এই জন্য তো বেছে বেছে আমাকে পাঠাচ্ছে। পুতুল রেগে আগুন হবে। এমন একটা সিচুয়েশনে যে ওকে সাথে করে নিয়েও যেতে পারবো না, পারলেও সময় লাগবে। আর আমি ট্রান্সফার ক্যান্সেল করতে করতে 1-2 মাস তো লাগবেই। এই একটা মাস যদি পুতুল কষ্ট করতো তাহলে আমাকে এত ঝামেলা মাথায় নিতেই হবে না। নাস্তা রেডি। পুতুলের ইমাদের গলায় জড়িয়ে ধরে পেছন থেকে। ইমাদ হাত থেকে ফোন রেখে পুতুলকে ঘুরিয়ে নিজের সামনে এনে দাঁড় করালো। পুতুল হেলদোল বলল, আজকে তো ছুটি নিয়েছেন, চলুন না আমরা কোথাও থেকে ঘুরে আসি। পুতুল একটা কথা বলার ছিল। বলুন শুনি। ইমাদ বলতে গিয়েও পারলো না। শুধু কিছু না বলে বাবার কাছে চলে আসলো। পুতুল নিচের ঠোঁটটা উল্টো করে নিউজ পেপারটা গুছিয়ে ড্রয়ারে রেখে দিয়েছে। মিসেস রৌনক বাসায় ঢুকেছেন মাত্র। বাবার সামনে বরাবর বসে বললেন, করলাম বহুত শান্তি, কাল থেকে আর অফিস জয়েন। আমার আর ভাল লাগে না। ইমাদ চ্যানেল পাল্টে বলল, তোমাকে অতদিন বলেছি ছেড়ে দাও, আমি আছি না। ছেলে ইনকাম করে কি জন্য? নিজের খরচ নিজে চালানোর মাঝে এক বিশাল ভালো লাগা কাজ করে। এটা অন্তত তুই বোঝ। সেই তুমি আবার বলো চাকরি করবে না? এত কথা বলো কেন? ইমাদ তো ঠিকই বলেছে। আমি দোটানায় পড়ে গেছি, বুঝছি না আমার কি করা উচিত। 50% না আর 50% হ্যাঁ। পুতুল রুম থেকে বেরিয়ে বলল। নাস্তা করতে আসতে। মিসেস রৌনক মাথা তুলে বললেন, আমি কিন্তু ভাজি খাবো না। জানি, আমি আপনার জন্য ডিম সিদ্ধ করেছি আর তেল ছাড়া মুগ ডালের ভুনা করেছি। ঠিক আছে। ইমাদের মন ভীষণ খারাপ। সব চাইতে বেশি খারাপ লাগছে পুতুলের জন্য। বসকে বলে আজকের দিনটা সে ম্যানেজ করতে পেরেছে, কিন্তু পুতুলকে আজ সময় দিয়ে যখন কাল সকালে বলবে সে কুমিল্লা যাচ্ছে 1-2 মাসের জন্য, তখন কি হবে? পুতুল তো মানতেই চাইবে না। বাবা মা উঠে গেছেন খাওয়ার জন্য। ইমাদ আসছে না দেখে পুতুল ওকে কয়েকবার ইশারা করে ডাকলো। ইমাদ বাধ্য হয়ে খেতে বসেছে। শেষে খাওয়া উঠে গেছে ওর। মন চাইছে না পুতুলকে, অন্তত এই সময় সে খবরটা জানাতে চাইছে না। পুতুলের মুখে হাসি দেখে কথাটা গলা অব্দি এসে গায়েব হয়ে যায়। নাস্তা শেষ করে বাবা অফিসে চলে গেছেন। মা তার আগেই বাসায় কিছু জামা কাপড় আছে ওগুলো আনতে গেছেন, আর সেই বাসার ভাড়া দিতে গেছেন। পুতুল একটা সবুজ রঙের শাড়ি নিয়ে পরে এখন চুলে খোপা করছে। ইমাদ রেডি হয়ে বসে আছে গালে হাত দিয়ে। পুতুলকে কিছু বলার সময়ই দিচ্ছে না। সেজেগুজে রেডি, সে ঘুরে যাবে তাই। মা বিকাল ছাড়া আসবেন না, এটাই আসল সুযোগ। রান্না বান্না সব করে গুছিয়ে রেখেছে পুতুল। ইমাদের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। বেশি দূর না, হেঁটেই যাবে, বনানী লেক। ইমাদ মন খারাপ করে আস্তে আস্তে হাঁটছে, আর পুতুল লাফিয়ে লাফিয়ে একটা বেলুন কিনে ইমাদের দিকে তাকালো সে। ইমাদ মানিব্যাগ বের করে টাকাটা দিয়ে দিয়েছে। পুতুল ইমাদকে নিজের দিকে ফিরিয়ে বলল, পুতুল আমার ট্রান্সফার হয়ে গেছে কুমিল্লাতে। পুতুল কিছু বলল না, চুপ করে ইমাদের দিকে তাকিয়ে রইল। ও কিছু বলার আগে ইমাদ ওর হাত ধরে বলল, আমি আবেদন করবো আকাশের, কিন্তু তাতে 1-2 মাস সময় লাগবে। পুতুল হাতের লাভ শেপের বেলুনটা ছেড়ে দিল। ঘুরে ঘুরে বেলুনটা উপরে আকাশের পানে চলছে। তার ইচ্ছে অনেক দূর যাবে, যতদূর গেলে আকাশটাকে ছোঁয়া যেত। হয়তো আকাশ ছোঁয়ার আগেই মেঘ এসে হাতছানি দেবে। পুতুল আকাশের দিকে তাকিয়ে বেলুনটা চলে যেতে দেখলো। লাল রং বলে বেলুনটা যতদূর গেল ততদূর পর্যন্ত তাকিয়ে রইল পুতুল। ইমাদ আইসক্রিমের দোকান থেকে 2টো আইসক্রিম কিনে ওর দিকে ধরে বলল, আমার সঙ্গে যাবে? যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আমি মাকে মানানোর চেষ্টা এখন থেকেই করতে চাই। পুতুল আইসক্রিমের খোসা ছাড়াতে ছাড়াতে গম্ভীর গলায় বলল, মা তো কাল থেকে অফিসে যাবেন, বাসার রান্না করবে কে? বুয়া এনে দেবো, এটা কোনো বড় বিষয় না পুতুল। আমি স্বার্থপরের মতন তাদের একা ছেড়ে চলে যাব? তুমি 1 মাস থাকতে পারবে? পুতুল কিছু বলল না, চুপচাপ হাঁটছে। দুজনে একটু দূরে এসে বসেছে লেকের পাশে। আইসক্রিমের কাঠিটা ওলট পালট করতে করতে পুতুল দূরের একটা বাড়ি দেখছে। ইমাদ ওর বাম হাতটা টেনে ধরে বসলো। রেগে আছো? কেন? এই যে আমি চলে যাবো যে। রাগ করলে কি আর
এটা আটকানো যাবে? যদি যেত তাহলে রাগ করতাম, অনেক রাগ করতাম, যাতে করে আপনাকে থামানো যায়। চলো বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে কি আর আপনার পাশে বসে থাকতে পারবো এভাবে করে? ইমাদ মাথা নিচু করে বলল। জড়িয়ে ধরতে পারবে? পুতুল উঠে দাঁড়িয়েছে সাথে সাথে। ইমাদ ওকে নিয়ে উল্টো পথে চললো বাসার উদ্দেশ্যে। আইসক্রিমের কাঠিটা নিয়ে পুতুল ঘোরাচ্ছে আর রোডটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। ইমাদের পা চলছে না। পুতুলকে নিয়ে যেতে ইচ্ছে করে তার। 1 মাস থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। বাসায় আসার পর পুতুল এক কোনায় বসে গলার আর কানের দুল খুলছিল আনমোড়ে। ইমাদের মুখেও কথা নেই। সে পুতুলের ঠিক সামনে বসে ওকে দেখছে। সকাল 11টা বাজে সবে। পুতুল কানের দুলগুলোকে একটা বক্সে গুছিয়ে রেখে বলল, 1 মাস হতে কতদিন লাগে? এই মাসে তো 31 দিন। আপনি কি 31 দিনই থাকবেন নাকি 30 দিন? ইমাদ মুখটা ফ্যাকাশে করে বলল, 2 মাসও থাকতে হতে পারে। সরি পুতুল, আমার হাতে কিছুই নেই। পুতুলের মন আরো খারাপ হয়ে গেছে। এবার আর আটকাতে না পেরে কেঁদে ফেলেছে সে। ইমাদ অফিসে গেলে কখন আসবে তার অপেক্ষা করতে করতে সারাটা দিন কাটায় সে। 2 মাস কি করে কাটাবে তাহলে? ইমাদ এগিয়ে এসে পুতুলকে জড়িয়ে ধরতেই ও সরে বসলো। চোখ মুছতে মুছতে বলল, আর মায়া বাড়াইয়েন না, আমার বেশি কষ্ট হবে। ইমাদ উঠে দাঁড়িয়ে বলল। আর আমার কষ্ট হচ্ছে না? পুতুল অন্যদিকে মুখ করে বসে আছে। ইমাদ রুম থেকে বেরিয়ে এসে সোফায় বসলো। মা আসবে বিকেলের দিকে। বাসা ফাঁকা। বাবা তো আসবে রাতে। পুতুল মিনিট 10 পর রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো খাবার খাবে কিনা। ইমাদ গম্ভীরভাবে উত্তর দিয়েছে খাবে না। পুতুল আর জোর করলো না, চুপচাপ রুমের ভেতর চলে গেছে। ইমাদ না খেলে সেও খাবে না, এটা পুরান হ্যাবিট ওদের। 2টা পর্যন্ত ইমাদ অপেক্ষা করলো পুতুলের। অসহ্য লাগে যখন রাগটা আমার করা উচিত অথচ সে রাগ করে বসে আছে। আরে আমি কি করলাম? ট্রান্সফার হওয়া কি আমার হাতে আছে নাকি? অন্যান্য চাকরিতে ট্রান্সফার ডেলেই করতে কত মাস লেগে যায়, আর আমি 2 মাস সময় নিয়েছি। এটা কি আমার দোষ? কোথায় আমাকে যে সাপোর্ট করবে তা না করে শুধুই রাগ দেখাচ্ছে। শেষে বাধ্য হয়ে ইমাদ গেল রুমের দিকে। রুমের ভেতর পা রাখতেই বালিশ একটা এসে মুখে পড়লো তার। পুতুল ছুঁড়ে মেরেছে। ইমাদ বালিশটা ঠিক করে ধরে বলল, আমি কি করলাম আবার? এতক্ষণ সোফায় শুধু শুধু বসে থাকতে পেরেছেন, আমার কাছে বসলে কি এমন হয়ে যেত? আজব, তুই তো বলে জড়িয়ে ধরতাম না, তোমার পরে কষ্ট হবে। আপনি না সত্যিকারের আনরোম্যান্টিক একটা মানুষ। আমি না করলাম, জোর করে জড়িয়ে ধরা যেত না। এমন ভাব করছেন যেন তিনি খুব মানেন আমার কথা। বিয়ের আগে একদিন রাতে রেগে বেরিয়ে যাচ্ছিলাম বাসা থেকে, তখন আমাকে জোর করে আটকে রেখেছিলেন কেন? পুতুল রেগে আরেকটা বালিশ ছুঁড়ে মারলো ইমাদের মুখের দিকে। ইমাদ আর কি করবে? তার হাতে এখন একটাই কাজ, আর তা হলো পুতুলকে শান্ত করা। এভাবে হলে তো হবে না। ওর এমন পাগলামো দেখলে দেখা গেল কাল কুমিল্লা যাওয়াটাই বরবাদ হয়ে যাবে। ইমাদ তাই পুতুলের হাতটা টেনে ধরে ওকে নিয়ে আসলো ডাইনিং এর কাছে। পুতুল খাবারের দিকে তাকিয়ে আরেক ধাপ কেঁদে দিয়েছে। ইমাদের গলা দিয়ে খাবার নামছে না। পুতুলের কান্না দেখে তাও কোনো রকমে 2-4 লোকমা সে খেয়েছে। পুতুল তো তার চেয়েও কম খেয়ে চলে গেছে গেস্ট রুমের দিকে। সে ইমাদের সাথে রাগ নাকি অন্য কিছু, ইমাদ তার কিছুই বুঝছে না। ঠিক সে সময় মাও এসে হাজির। ইমাদ মাকে জানালো সে কুমিল্লা চলে যাবে কাল। কথাটা শুনে মিসেস রৌনক মুখের ভাবগতি পাল্টে গেছে। চিন্তিত হয়ে সবার আগে জিজ্ঞেস করলেন, একা যাবি নাকি পুতুলও যাবে? ইমাদ তার জামাকাপড় ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, তাকে বলেছি কিন্তু সে যাবে না তোমাদের একা রেখে। এই 2 মাসই তো, এ আর এমন কি? এদিক থেকে ওদিক তাকালেই মাস শেষ হয়ে যাবে। পুতুল চৌকাঠটা ধরে ইমাদের ব্যাগ গোছানো দেখছে। ইমাদকে আজ এত সুন্দর লাগছে কেন? চলে যাবে বলে? আজ তার প্রতি এত টান বেড়ে যাচ্ছে কেন? পাগল হয়ে যাচ্ছে কেন? আমাকে তো নিজেকে সামলে নিতে হবে। আমি তো জোর গলায় বললাম আমি যাব না, তাহলে কেন এমন করছি? আমার তো শক্ত হতে হবে। এসব ভেবে পুতুল চোখ মুছে নিয়েছে। মিসেস রৌনক তার রুমে গেছেন ফ্রেশ হতে, এরপর খেতে বসবেন। বিকেলে আসার কথা, কিন্তু তিনি দুপুরে ফিরে এসেছেন কারণ পপি চলে গেছে সকালে। রান্না করবে কে? ইমাদ টি শার্ট গোছাতে গিয়ে পুতুলকে দেখতে পেল। পুতুল মূর্তির মতন দাঁড়িয়ে আছে ওদের রুমের দরজার চৌকাটের পাশে। ইমাদ টি শার্ট রেখে এগিয়ে এসে ওর হাতটা ধরে ভেতরে নিয়ে আসলো। পুতুল আবেগে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে ততক্ষণে। ইমাদ ওর পিঠে হাত রেখে বলল, জামা কাপড় গোছাও, আমি তোমাকে নিয়ে যাব। না, তা হয় না। আপনি এত স্বার্থপর কেন বলুন তো? বাবা মাকে এভাবে একা রেখে যাওয়ার কথা বলতে আপনার বুকে লাগে না? পুতুল চোখ নামিয়ে আস্তে করে বিছানার কোনায় বসে বলল, জানি চলে যাবেন, এটা আটকাবে না। আমি কাঁদছি তার মানে এই নয় যে
আমি বোঝাতে চাই, আমাকে সহ নিয়ে যান, ভুল বুঝেন না। আমার কাছে আপনার সাথে আপনার পরিবারের দুজন সদস্য অনেক জরুরি। শুধু নিজের কথা ভাবলে চলবে না, ওনাদের আর ছেলে মেয়ে নেই। আমি একমাত্র পুত্রবধূ হবার পরেও তাদের নিয়ে ভাববো না? এদিক দিয়ে আপনার জন্য কষ্ট হয়। আমি কোন দিকে যাব? আপনি আপনার জায়গা থেকে দেখছেন, একবার আমার জায়গা থেকে দেখুন। ইমাদ ব্যাগটা ঠিক করে রেখে দিয়ে বলল, চাকরি ছেড়ে দিই? আপনি মাথা ঠান্ডা করুন, কাদার শখ মিটেছে আমার, আর কাঁদবো না। পারলে এখনই যান। না, এখন কেন যাবো? হাতে এখনো 19 ঘন্টা আছে, কাল সকালে রওনা হবো। আমাকে আমার মতো থাকতে দাও। ইমাদ বারান্দায় এসে গাল ফুলিয়ে বসে আছে। পুতুল ইমাদের ব্যাগে আর যা যা প্রয়োজন সেসব রাখছে এক এক করে। ইমাদ মিনিট 5 পর যখন পেছনে তাকালো, দেখতে পেল পুতুল দিব্যি শান্ত মনে ওর ব্যাগ গুছিয়ে দিচ্ছে, আঁচল কোমরে গুজে। অথচ কিছু সময় আগে ও চৌকাঠ ধরে ট্যাপ ট্যাপ করে আমার প্যাক করা দেখছিলে, আর তার অস্ত্রতে বন্যা বয়ে যাচ্ছিল সাদা টাইলসের উপর দিয়ে। টাইলসে পা রেখে টের পেয়েছিলাম ঠিক কত সময় ধরে সে ওখানে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিল। আর সে মেয়েটা এখন কাঁদা বলে আমাকে বিদায় করার শেষ প্রস্তুতি নিচ্ছে। আরে বধূ রে, কাল রাতে আমার বিরহের কি হাল হবে তাই ভেবেই গায়ে পশম খারাপ হয়ে আসছে আমার। মন দিচ্ছে না, তাও যেতে হবে আমাকে। নিন আপনার ব্যাগ, ভালো মতো গুছিয়ে দিলাম। ব্রাশ নিতে ভুলে গিয়েছিলেন, সেটা ঢুকিয়ে দিয়েছি, তোয়ালেও দিয়েছি। ব্রাশ আমি ইচ্ছে করেই নিইনি, কাল সকালেও তো ব্রাশ করতে হবে, ভাবলাম তখনই ভরে নেবো। ও হ্যাঁ, তাই তো, সরি সরি, আবার বের করছি তাহলে। ইমাদ পুতুলের কাছাকাছি এসে ওর মুখটা দুহাত দিয়ে ধরে নিজের দিকে তাক করলো। পুতুলের হাতে একটা টি শার্ট ঝুলছে, এটা সে নিজের জন্য রেখে দিবে। ইমাদের সবচাইতে প্রিয় এই টি শার্টটা। ওদের প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন ইমাদের গায়ে এই টি শার্টটাই ছিল। এটাতে ইমাদের গায়ের গন্ধ লেপ্টে আছে নিদারুণ ভাবে। ইমাদ ফিসফিস করে বলল, ভালোবাসতে পারি নাকি পরে কষ্ট পাবে বলে বাঁচতাম না। পুতুল চোখ নামিয়ে ফেললো। তারপর কি ভেবে ইমাদের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইলো, কিন্তু পারলো না। মিসেস রৌনকের ডাক পড়েছে ভাত বেড়ে দেওয়ার জন্য। পুতুল ইমাদের হাত ছাড়িয়ে চলে গেছে সেখানে। ইমাদ বিছানায় উপর তার টি শার্টটা দেখে গুছিয়ে ব্যাগে পুরে নিয়েছে, ভেবেছে এটা সে ভুলের কারণে ঢুকায়নি ব্যাগে। পুতুল মিসেস রৌনককে খাবারটা সার্ভ করে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো। তিনি মাছের কাঁটা বেঁচে যাচ্ছেন 10 মিনিটের জায়গায় 20 মিনিট ধরে। আর কিছু লাগবে? কবে যে এই মানুষটা আমাকে বুঝবে, কত কেয়ার করি তাও লাভ হয় না। ইমাদ তখন রুম থেকে বের হচ্ছিল পুতুলকে ডাকবে বলে। সে সময় পুতুলের সঙ্গে আগের মতন একটা ধাক্কা খেয়ে গেল। ইমাদ বুক ঘষতে ঘষতে বলল, আমার বুক শেষ রে। পুতুল তার কপালে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইমাদ মাথা উঁচু করে বলল, বলতে আসলাম মা, মাছের কাটা অনেক ধীর গতিতে বাঁচে, তুমি আবার দাঁড়িয়ে থাকতে চেও না। পরে দেখি তুমি আসছো না, তার মানে ভালো মেয়ের মতন দাঁড়িয়েছিলে। পরে বুঝলাম আমি ওই জায়গায় দাঁড়িয়ে কঙ্কাল হয়ে গেলেও মায়ের পাতের মাছের কাটা শেষ হবে না। ইমাদ ঠিক করে হেসে দিয়ে আবার মুখে হাত দিয়ে ফেললো। আস্তে করে পুতুলের হাত ধরে ভেতরে নিয়ে গেল সে। পুতুলকে বিছানায় বসিয়ে দিয়ে পকেট থেকে একটা বক্স বের করলো ইমাদ। কখন কিনেছে পুতুল জানে না। ইমাদ বক্সটা খুলে একটা লকেট পরিয়ে দিল পুতুলের গলায়। পুতুল লকেটটা ধরে এপিট ওপিট দেখে জিজ্ঞেস করলো, এটা কখন কিনেছিল? ইমাদ বলল, কদিন আগেই, দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম। এখন সব গোছাতে গিয়ে মনে পড়ে গেল, এটাই পকেটেই ছিল। পুতুল লকেটটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। একটা বড় করে নীল পাথরের একটা লকেট, বাকিটা সিলভারের আবরণ, চিকচিক করছে। পুতুল মুচকি হেসে বলল, টাইটানিকের সেই লকেটটার কথা মনে পড়ে গেল। ইমাদ ওয়ার্ড্রোবের সঙ্গে হেলান দিয়ে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে পুতুলের দিকে। পুতুল লকেটটাকে রেখে ইমাদের এমন উদ্ভট চাহনি দেখে বলল, হাসছেন কেন এত? টাইটানিকের লকেটের সিনটাই মনে আসলো তোমার, আর কিছু মনে আসেনি? পুতুল ভ্রু কুচকে এবার সে নিজেও দাঁত কেলালো। ইমাদ ওর খুব কাছে এসে বসেছে, ওর হাত দুটো ধরে ফেলেছে। এরপর ফিসফিস করে বলল, কি মনে পড়েছে বলো, উচ্চারণ করা ভাষাতে। আমি শুনতে চাই, অনুভব করতে চাই। পানিতে চুবনি খাওয়ানোর কথা। মাইয়া, এখন আমি বলবো তুমি একটা অ্যান্টিবায়োটিক বউ। মিসেস রৌনকের কাটা বেছে মাছ সমেত ভাত খাওয়া শেষ হয়ে গেছে। ভেবেছিল পুতুলকে ডেকে বকা দিবেন, পরে কি মনে করে রুমে চলে এসে ধুম করে বিছানায় শুয়ে ভাত ঘুম দিয়েছেন তিনি। ইমাদ পুতুলের লিপস্টিক বিহীন ওই হালকা গোলাপি রঙের ঠোঁট জোড়াতে সজীবতা এনে দিয়ে ফেললেও ওর মনে আরো বেশি করে কষ্ট জোড়া লাগিয়ে দিয়েছে। ইমাদের স্পর্শে তার লজ্জায় লাল হয়ে যাবার কথা,
আর সেই মেয়েটা এখন ইমাদের ডান হাতটা মুঠো করে ধরে বাচ্চাদের মতন কেঁদে চলেছে। ইমাদ নিজের ঠোঁটকে নিজেই বকছে মনে মনে, পুতুলকে কেন কাঁদালো সেটা বলে। পুতুল শক্ত হয়ে বসে বলল, আমি আর কাঁদবো না। এই কথা 200 বার বলেছো, আমি তো তোমাকে কাঁদতে মানা করছি না। কাঁদো আরো, তাতে মনে হালকা হবে। পুতুল উঠে দাঁড়িয়ে বলল, চা বানাবো, চা খেলে আমার কান্না কমবে হয়তো। ইমাদ পুতুলকে আটকে পুনরায় বসিয়ে দিয়ে বলল, আমি বানিয়ে আনছি, তুমি বসো। ইমাদ চলে গেছে। পুতুল আবারও লকেটটা ধরে দেখতে লাগলো। এরপর কি মনে করে ইমাদের পিছু পিছু এসে হাজির রান্না করে। মাকে ঘুমাতে দেখে নিশ্চিন্তে পুতুল তাকের উপর বসেছে পা দুলিয়ে। ইমাদ চা পাতা হাতে নিয়ে ওর পাশে বসে বলল, যদি মনে হয় আমাকে ছাড়া আর থাকতে পারছো না, তখন কল দেবে, আমি তোমাকে এসে নিয়ে যাব। পুতুল ভেঙচি কেটে বলল, দিতাম না কল, থাকিয়েন একা একা। ইমাদ পুতুলকে নিজের দিকে ফিরিয়ে রাগে সুরে বলল, মেরে ফেলবো? মারেন। না থাক, আমরা বুঝবো, মারবো না, ভালোবাসবো। তারে ভালোবাসার চাদরে মুড়িয়ে আমার ভালোবাসা আপ্লুত হয়ে সে কাঁদবে, ভাববে তাকে আমি ইচ্ছে করে সুখের দেখা দেখিয়ে মাঝপথে ছেড়ে যাচ্ছি তাকে কাতর করে। সে অস্থিরতাই ভুগবে। আমি অনেক স্ট্রং, কাঁদবো না। দেখিন আমি সব ভুলে বেশ থাকতে পারবো। এই হাত দিয়ে তোমার গালে সামান্য স্পর্শ করলেই তুমি আবারও কেঁদে ফেলবে, কিন্তু আমি তোমাকে কাঁদাতে চাই না এই মুহূর্তে। চা খাও, একটু হাসো, একটু গল্প করো, কিছুক্ষণ পরে কাঁদাবো আবার। পুতুল ইমাদের গায়ে একটা কিল মেরে তাক থেকে নেমে গেল। ইমাদ চায়ের কাপ রেডি করছে। পুতুল উকি মেরে একবার মিসেস রৌনককে দেখে এসেছে, উনি গভীর ঘুমে। এটা দেখে এত খুশি লাগলো পুতুলের, যেন ইমাদ 2 মাস পরে ফেরত এসেছে। সেরকম একটা খুশি তার চোখে মুখে ভাসছে। আকাশে বাতাসে উঠতে ইচ্ছে করছে তার। এত খুশির তোরে পাশের মিনি টেবিলটার উপরে থাকা ফুলের টপটাই ফেলে দিয়েছে পুতুল। জিভে কামড় দিয়ে মিসেস রৌনকের দিকে তাকালো সে। উনি জেগে যাওয়া মানে ইমাদ এখন গেলেও কি আর কাল সকালে গেলেও কি? ভয়ে পুতুলের গলা শুকিয়ে গেছে। মিসেস রৌনক এপাশ থেকে ওপাশ করে শুয়ে ঘুমের ঘোরে বললেন, দেখলে ইমাদের বাবা, ওই মেয়ে ঘর চুরমার করে ফেললো। পুতুল আস্তে করে নিচে বসে এক এক করে টবের ভাঙা টুকরোগুলো নিয়ে ফেলে দিয়ে আসলো। টব একটা কিনে এনে আগের জায়গায় রাখতে হবে, তা না হলে সত্যি সত্যি বকা খেতে হবে। ইমাদ চায়ের কাপের ট্রেটা হাতে এগিয়ে এসে বলল, টপ ভেঙেছে, হাত লাগাচ্ছ কেন? ছাড়ো, আমি করবো। না, আমি পারবো। আপনি রুমে যান, হয়ে গেছে সব। ইমাদ ট্রে নিয়ে দেখতে দেখতে চলে গেছে। পুতুল সব আগের মতো করে দম ফেলে গেল ইমাদের কাছে। ইমাদ চায়ের কাপ নিয়ে বসে আছে, পুতুলের আসলে চায় চুমুক দেবে। পুতুল ওর ঠিক সামনে বসে বলল, আজ সন্ধ্যায় বের হলে আসার পথে একটা টব নিয়ে আসবেন, আগেটা যেমন ছিল ঠিক সেরকম। ইমাদ আর পুতুলকে দেখে মনে হয় তাদের বিয়ের কথা চলছে। পরিবার তাদের আলাপ করে ঘরে কথা বলার সময় দিয়েছে মাত্র। দুজন দু কিনারায় বসে হ্যাঁ হুঁতে কথা বলা চলছে, অথচ তারা একে অপরকে এত কাছ থেকে জেনে গেছে। তারপরেও কিন্তু তাদের মাঝে যে নতুনত্ব লজ্জাবোধটুকু থাকার কথা তা একেবারেই বিদ্যমান। পুতুল উঠে চলে যেতে চাইলো, ঠিক সে সময় ইমাদ ওকে থামিয়ে বলল, আমার পাশে ঘেসে বসবে। পুতুল ইমাদের মুখে এমন উদ্ভট কথা শুনে চমকিত চোখে তাকিয়ে থাকলো। এরপর ভাবিনের মতোই হেঁটে এসে ইমাদের পাশে বসলো সে। ওর কথা মতন গা ঘেঁষেই বসেছে। ইমাদের দেখা দেখি দুপাকে সোজা করে বিছিয়ে রাখলো সে। ইমাদ হাত বাড়িয়ে ওর হাতটা মুঠো করে ধরে রেখেছে। তার বেশ কিছুক্ষণ পর বলল, কুমিল্লা গিয়ে বাসা খুঁজতে হবে, বিবাহিত হয়েও ব্যাচেলার মতো বাসা নিতে হবে। কত প্যাড়া, প্যাড়ার কোনো শেষ নাই। মা বললো এদিক থেকে ওদিকে ফেরলে নাকি 2 মাস সেরে যাবে। না, আমার কাছে তো মনে হয় তার 2 বছরের চাইতেও দীর্ঘ হবে। পারলে বাবা মাকে নিয়ে যেতাম, কিন্তু কথা হলো তারা দুজনেই চাকরিরত। আমি 2টা নয় 14টা নাই পড়েছি। বিপদ আসতে 2 সেকেন্ড সময় নেয় না। সকালে কত ভালো ছিল, তারপর থেকে শুরু হয়ে গেল চড়াই উতরাই। পুতুল ইমাদের ঘাড়ে নাক রেখে চুপ করে বারান্দা দিয়ে সামনে যে দালান দেখা যায় ওটা দেখছে, আর কান দিয়ে ইমাদের কথা শুনছে। ইমাদ পুতুলের হাতটাকে নিজের হাতের আয়ত্তে এনে আঙ্গুলে একটা একটা করে আকার মাপছে, আর যত কথা মনে চাপা আছে সেসব বলছে। বিকেলে মিসেস রৌনক ঘুম থেকে উঠে জলদি উঠে পড়েছিল। মোট কথা দুপুরে ঘুমানো তার কম সময় ধরেছিল। ইমাদ আর পুতুলের কথা শেষ হতে না হতেই তার ডাক পড়েছে। তবে এই ডাকটা ভালো বলা চলে, কারণ তার বাসার চাবি নিতে মালিক ডাকছেন। যেহেতু উনি আর ওই বাসায় থাকবেন না, সেহেতু সব ফার্নিচার যেন তিনি নিয়ে আসেন, বাসা খালি চাই। মা ইমাদকে নিয়ে যাওয়া ধরলেন। সে সময়ে বাবা এসে গেল অফিস থেকে। ইমাদের বাবা ফোনে কথা বলে জানতে পেরেছিলেন ইমাদ কাল চলে যাবে, তাই তিনি ইমাদকে রেখে মিসেস রৌনকের সঙ্গে গেলেন সব ফার্নিচার নিয়ে আসার জন্য। ইমাদকে আর পুতুলকে আলাদা সময় করে দিলেন। পুতুল খুব খুশি হয়েছিল তার এই কাজে।
বাসা আবারও ফাঁকা। ইমাদ ঘুমে। এবার মন চাচ্ছে তাকে মেরে চচ্চড়ি বানাতে। যাই হোক, রাগটাকে সামলে পুতুল ইমাদের দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। এরপর আর কি করবে ভেবে ওর পাশেই শুয়ে পড়ে। কিন্তু আশ্চর্যজনক ঘটলো, ইমাদ ঠিক সে সময় চোখ খুলে তাকিয়েছে ওর দিকে। পুতুল ভয় পেয়ে শেষে নিজের চোখটাই বন্ধ করে ফেললো। ইমাদ দুম করে তার একটা হাত পুতুলের গায়ের উপর ফেলে বলল, আবার কেন? কাঁদবো না, আমি শক্ত মনের মানুষ, এত সহজে কাঁদবো না। ভাববো আপনি কাল গিয়ে পরশু চলে আসবেন, তাহলে আর কান্না পাবে না। দারুণ বুদ্ধি, কাজে দিলেই হয়। ইমাদ পুতুলের নাকটা টেনে ধরে মুচকি হেসে দিল। মায়ের কল এসেছে ঠিক সে সময়ে। পুতুল তার কপালে একটা চড় মেরে আরেক দিকে ফিরে শুয়ে পড়েছে। ইমাদ ফোন কানে ধরতেই মা জানালেন ফার্নিচার সব বাসায় আটবে না। কি করা যায় বুদ্ধি দিতে? ইমাদ বলল বেচাকেনা.com-এ বেচে দিতে, টাকাও আসবে, তাহলে ঝামেলাও কমলো। বাবা ইমাদের কথা শুনে বলল, আমি এতক্ষণ তো মাকে এইসবই বলে যাচ্ছিলাম, কে শুনে কার কথা? তার ছেলে যেটা বলবে সেটাই করবেন। এখন হলো তো, ছেলেও আমার মতো কথা বলেছে। মা লাইনটা কেটে দিয়েছেন। ইমাদ ফোন রেখে পুতুলের কানের কাছে মুখ এনে বলল, ঘুমাচ্ছ? সন্ধ্যাবেলায় আবার কিসের ঘুম? আপনি পারেন ঘুমাতে, আমি পারি না। তাহলে চলো কই? আমার একটা জগতে, যেখানে তোমার প্রতি স্পর্শে ভালো লাগার ভালোবাসা দুটোই খুঁজে পাবে, জাস্ট একটা স্পর্শে। তাহলে ভাবো কতবার তোমাকে আমি ভালো লাগার ভালোবাসা একসাথে দিয়ে দেবো। পুতুল ইমাদের দিকে ঘুরে বলল, আমার জগতে এসে দেখুন, স্পর্শ না করতেই ভালোবাসা খুঁজে পাবেন। কিন্তু আমি যে স্পর্শে তোমাকে ভালোবাসতে চাই পুতুল, জানি না ব্যাপারে কবে ছুতে পারবো। মুখটা দু হাত দিয়ে ধরে দেখতে পাবো, হাত ধরে মুড়িয়ে নিতে পারবো। ভাবতেই আরো বেশি খারাপ লাগছে। ভবিষ্যৎ নিয়ে ভাবা ছেড়ে দিন, খারাপ লাগা আসবে না। এসব ভেবেই আমি কান্নাকে দমিয়ে রেখেছি। আপনিও ট্রাই করে দেখতে পারেন। পুতুলের কথা তোয়াক্কা না করে ইমাদ তার হাত দিয়ে পুতুলের কানের হালকা পাতলা দুলটাকে দুলিয়ে দিচ্ছে সূক্ষ্মভাবে। পুতুল এক দৃষ্টিতে ইমাদকে দেখছে। বরাবরের মতন ইমাদের দাড়ির কাটাটা পুতুলে অসাধারণ লাগে। ইমাদের চুল আগে খুব ভালো লাগতো, কিন্তু এর পরপরই ভালো লাগা শুরু হয় ওর দাড়ির প্রতি। কিন্তু সুন্দর করে সে কাটিং করায়। ভাবতে ভাবতে পুতুল তার দুহাত দিয়ে দাড়িতে হাত বুলিয়ে দিতে থাকলো। ইমাদ মাথাটা নিচু করে বলল, তোমার প্রেম আমাকে আজ শেষ করে নেবে। মিসেস রৌনক সব কাজ সেরে বাসায় আসতে চাইলেও বাধা হয়ে দাঁড়ালেন বাবা। তিনি জানেন মিসেস রৌনক বাসায় যাওয়া মানে ইমাদ আর পুতুলের মাঝে দূরত্ব থাকবে 20-30 মিটারে। তাই বললেন, শোনো রৌনক, চলো আমরা চটপটি খাবো। মিসেস রৌনক কপাল কুঁচকে বললেন, তোমার কি শরীর ঠিক আছে? হঠাৎ আমাকে চটপটি খাবে বলছো? ভুলে যাও সব। আর যাই হোক, আমরা তো হাজবেন্ড ওয়াইফ, তাই না? চটপটি কেন? তুমি যা বলবা তোমাকে আমি তাই খাওয়াবো। তোমার মাথা খাবো, দিবা? ওটা বাদে। মিসেস রৌনক ইমাদের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে হাঁটা ধরেছে। কিছু একটা গন্ডগোল আছে তা বেশ বুঝতে পারছেন, কিন্তু সেটা কি তাই বুঝতে পারছেন না। সিনথিয়ার বিয়ে ঠিক হয়েছে অন্তিক নামের একটা ছেলের সঙ্গে। রৌনক আন্টির সঙ্গে দেখা করার জন্য অন্তিককে সাথে করে এসে সে ইমাদের বাসায় বেশ কয়েকবার কলিং বেল চাপলো। তখন সন্ধ্যা 7:30 বাজে। ইমাদ টি শার্ট পরতে পরতে এসে দরজাটা খুলে দিল। সিনথিয়াকে দেখে মুচকি হেসে বলল, তুমি কেমন আছো? ভালো, জানতাম না তুমি এখানে। আন্টি আঙ্কেল কোথায়? বাবা মা একটা কাজে বাইরে গেছে, এখনই চলে আসবে। আসো ভিতরে আসো। সিনথিয়া অন্তিককে নিয়ে সোফায় এসে বসলো। অন্তিকের দিকে তাকিয়ে বলল, ও ইমাদ, বলেছিলাম তো তোমাকে। কেমন আছো ইমাদ? অন্তিক আহসান না তুমি? সাংবাদিক, রাইট? ইয়েস, চিনতে পারছো তাহলে? ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আন্টিকে জানাতে আসলাম সে কারণে। ও তাই, গ্রেট নিউজ। সিনথিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, পুতুল নেই? হ্যাঁ, এই তো আসবে। আমি গিয়ে কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মাইন্ড করবো কেন, যেতে পারো। আমি বরং অন্তিকের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিই। সিনথিয়া উঠে চলে গেল ভেতরের রুমে। পুতুল গোসল করে বেরিয়েছে বাথরুম থেকে। সিনথিয়াকে হঠাৎ দেখে থেমে গেল সে। সিনথিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল পুতুলকে দেখে। হাসি মুখেই এসেছিল, কিন্তু কেন যে মন ভীষণভাবে খারাপ হয়ে গেল তার, তাও এক প্রকার জোর করেই মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো, আপনি? সিনথিয়া বিছানায় বসে বলল। ভালো। তা দিনকাল কেমন চলে? পুতুল জবাবে কিছু না বলে সিনথিয়ার পাশে বসলো মুচকি হেসে।
সিনথিয়া পুরো রুমটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার উর্দির সঙ্গে এসেছি বিয়ের কার্ড দিতে। রণকান্তি নাকি বাসায় নেই, তাই অপেক্ষা করছি।